স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। এই মুহূর্তের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত আফরিন এবং জাহিদুল বাসার। শুরুতে প্রধান শিরোনামগুলো জানাই দেব। করোনায় 7 কোটি মানুষকে সহায়তা দেওয়া হয়েছে, 80% মানুষকে টিকা দেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, 2 দিন পর প্রকোপ কমতে পারে বলছে আবহাওয়া অফিস। ইভ্যালি পরিচালনায় কমিটি গঠন হচ্ছে না আজ, 3 সচিবের নাম প্রস্তাব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। স্কুল পর্যায়ে সব ক্লাসে শ্রেণীভিত্তিক মূল্যায়নের কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। নিরপেক্ষতা বজায় রাখার তাগিদ গবেষকদের। এবং দুর্গাপূজার মহা অষ্টমীতে ভক্তদের অঞ্জলি, করোনায় ঢাকায় না হলেও বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হল কুমারী পূজা। এবার বিস্তারিত খবর। দেশে করোনায় এখন পর্যন্ত 2 কোটি পরিবারের অন্তত 7 কোটি মানুষকে সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি, সিপিপির 50 বছরের পদার্পণ ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের 80% মানুষকে টিকার আওতায় আনা হবে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও দুর্যোগের ঝুঁকি হ্রাস কর্মসূচি সিপিপির 50 বছরের পদার্পণ উপলক্ষে কক্সবাজারে সিপিপির মহড়া সহ ঢাকায় নানা অনুষ্ঠানের আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এতে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, 1972 সালে বঙ্গবন্ধুর গঠন করা সিপিপির কার্যক্রমকে আরও গতিশীল করতে তার সরকার নিয়েছে নানা পদক্ষেপ। বন্যা ও নদী ভাঙন রক্ষায় নানা প্রকল্পের পাশাপাশি দুর্গতদের খাদ্য, নগদ অর্থ, ওষুধসহ বিভিন্নভাবে দেয়া হচ্ছে সহায়তা। বলেন, বাংলাদেশ এখন বিশ্বে দুর্যোগ মোকাবেলায় রোল মডেল। বাংলাদেশ আজকে সারা বিশ্বে ঝুঁকি মোকাবেলায় একটা আদর্শ দেশ হিসেবে কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছে। আমাদের এই সম্মানটা যেন বজায় থাকে ভবিষ্যতে, সেটাও সকলকে সচেতন থাকতে হবে এবং এই ব্যবস্থাটা অব্যাহত রাখতে হবে। যত ঝুঁকি আসুক, কিন্তু দেশের উন্নয়ন আমাদের অব্যাহত রাখতে হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, দারিদ্র্যের হাত থেকে মানুষকে মুক্তি দিতে হবে। বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া ইতিমধ্যেই আমরা সফলতা অর্জন করেছি। 99%-এর বেশি মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছে। বিশ্বব্যাপী বর্তমানে সবচেয়ে বড় দুর্যোগ করোনা মোকাবিলায় সময় উপযোগী নানা পদক্ষেপের কারণে দেশের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলেও জানান সরকার প্রধান। অন্তত 80% মানুষকে টিকার আওতায় নেওয়ার ঘোষণাও দেন তিনি। 5,60,00,000 ডোজ টিকা ইতিমধ্যে প্রদান করা হয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য প্রায় আমাদের 80% মানুষকে আমরা টিকা দেব। প্রথমে মানুষের অনীহা ছিল, এখন আর অনীহা নেই, মানুষ এখন এগিয়ে আসছে। আমরাও প্রচুর টিকা কিনছি এবং টিকা দেওয়ার জন্য সিরিঞ্জ কেনারও ব্যবস্থা নিয়েছি এবং যারা টিকা দেবে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। সমগ্র বাংলাদেশ ব্যাপী আমরা এই টিকা কার্যক্রম অব্যাহত রাখব। বক্তব্যে দুর্যোগের নানা স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী জানান, বিএনপি সরকার ঝুঁকি মোকাবেলায় কোনো পদক্ষেপ না নেয় 1991 সালে বন্যায় লক্ষাধিক মানুষ প্রাণ হারায়। জাহিদুল বাসার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশজুড়ে তীব্র ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, আর 2 দিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আকাশে মেঘ কেটে গেলে গরমের প্রকোপ কমতে শুরু করবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশে আকাশে জলীয় বাষ্প সৃষ্টি রয়েছে মেঘের পরিমাণও। এর সাথে সূর্যকিরণের প্রখরতা বেড়ে যাওয়ায় স্বাভাবিকের চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে। আগামী 2 দিন এই অবস্থা থাকতে পারে। শনিবার থেকে রাজধানী সহ বরিশাল, খুলনায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর থেকে তাপমাত্রা কমে গিয়ে কিছুটা শীত অনুভূত হবে। চলতি মাসের শেষ দিকে শীতের তীব্রতা কিছুটা বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণ পশ্চিম যে বর্ষাকালের মৌসুমী প্রভাব কমে গিয়েছে এবং উত্তর অঞ্চল থেকে মৌসুমী বায়ু উঠে চলে গিয়েছে। এখন শীতের আমেজটা এ মাসের শেষের দিকে ক্রমশ বাংলাদেশে বিরাজ করবে। ইভ্যালি অবসানের জন্য আজ কমিটি গঠন করছে না হাইকোর্ট। কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে 3 জন সাবেক ও বর্তমান সচিবের নাম প্রস্তাব দেওয়ার পর এই কথা জানায় আদালত। নামগুলো যাচাই বাছাই করার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কমিটি যাতে সঠিক ব্যক্তি দ্বারা প্রচালিত হয় তা নির্ধারণ করা হবে বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে। মন্ত্রণালয়ে প্রস্তাবিত 3 জন সাবেক সচিব হলেন মাকসুদুর রহমান পাটোয়ারি, রেজাউল আহসান ও ইয়াকুব আলী পাটোয়ারি। তাদের মধ্যে একজনকে রাখা হবে কমিটিতে। মঙ্গলবার বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এই কমিটি গঠনের কথা জানান। গ্রাহকদের কাছে বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দেনা 1000 কোটি টাকার বেশি। গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে পণ্য সরবরাহ না করায় তৈরি হয়েছে অচল অবস্থা। এ অবস্থায় ইভ্যালির অবসায়ন চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক গ্রাহক। আবেদনের শুনানি শেষে ইভ্যালির সম্পদ বিক্রি বা হস্তান্তরে নিষেধাজ্ঞা দেন আদালত। তলব করা হয় সব নথি। 3 জন অবসরপ্রাপ্ত সচিব মহোদয়ের নাম আমরা জমা দিয়েছি এবং মাননীয় আদালত আজকে এই মামলাটি আমাদের তালিকাতে নেই, কিন্তু মাননীয় আদালতকে মেনশন করার পরে মাননীয় আদালত বলেছেন যে তিনি বিচার বিবেচনা করে বিশ্লেষণ করে তিনি আগামী 17 বা 18 তারিখ যেদিন ভ্যাকেশন বেঞ্চে তিনি বসবেন সেদিন তিনি এই বিষয়ে আদেশ প্রদান করবেন। স্কুল পর্যায়ে সব ক্লাসে শ্রেণীভিত্তিক মূল্যায়ন হবে। এই মূল্যায়ন বোর্ড পরীক্ষার নম্বরের সঙ্গে যোগ করা হবে, এমন পরিকল্পনা নিয়েই এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তবে গবেষকরা বলছেন নিরপেক্ষ মূল্যায়ন হলেই কেবল এর সুফল পাওয়া যাবে। এ বিষয়ে শিক্ষকদের সজাগ থাকার পরামর্শ তাদের। পড়াশোনার চাপ কমানোর জন্য পরীক্ষাভিত্তিক মূল্যায়ন কমিয়ে শ্রেণীভিত্তিক মূল্যায়নের দিকে এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে নতুন শিক্ষাক্রমে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা উঠিয়ে দেয়া হচ্ছে। অন্য শ্রেণীতেও একই মূল্যায়ন থাকবে। পরীক্ষার নম্বরের ওপর 50 ভাগ এবং শ্রেণীভিত্তিক মূল্যায়নের ভিত্তিতে বাকি 50 ভাগ। এভাবে একজন শিক্ষার্থীকে বছর শেষে নম্বর দেয়া হবে। শ্রেণীভিত্তিক মূল্যায়নের নম্বর বোর্ড পরীক্ষার সঙ্গে যোগ হবে। অ্যাসাইনমেন্ট, ক্লাসে উপস্থিতি, সহশিক্ষা কার্যক্রম সহ সব বিষয়ের শ্রেণীভিত্তিক মূল্যায়ন করা হবে এবং সেই মূল্যায়নটি হতে পারে যে পাবলিক পরীক্ষার গ্রেডিংয়ের সঙ্গে যুক্ত হতে পারে। তার মানে এই প্রতিষ্ঠান ভিত্তিক মূল্যায়নটা খুবই গুরুত্ব পাচ্ছে এবং একইভাবে আমরা আরও অনেকগুলো প্রজেক্ট নিচ্ছি একের পর এক, যাতে করে এই প্রতিষ্ঠান ভিত্তিক মূল্যায়নটি আমাদের দেশের শিক্ষার একটি অপরিহার্য অংশে পরিণত হতে পারে। গবেষকরা বলছেন এই শ্রেণীভিত্তিক মূল্যায়ন ভালো উদ্যোগ, কিন্তু শিক্ষকদের এ বিষয়ে সজাগ থাকতে হবে। নিরপেক্ষভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে পারলে এর সুফল পাওয়া যাবে। সঠিকভাবে এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চাই তাহলে শিক্ষকদেরকে ওই জায়গাগুলোতে অ্যাওয়ার করতে হবে যে কীভাবে সঠিকভাবে মূল্যায়নটা করতে হয়, কিভাবে তাদেরকে ফিডব্যাক দিতে হয়, কিভাবে তাদেরকে এনকারেজ করতে হয়, এই জায়গাগুলো ডেভেলপ করতে হবে। এ বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা চান শিক্ষকরা। এবং ট্রেনিং প্রদত্ত যে সংস্থাগুলো তাদেরও তো লিমিটেশন আছে, আমাদের পর্যাপ্ত ট্রেনিং দেওয়ার মতো ক্যাপাসিটি কি আমাদের আছে, সেটাকে বাড়াইতে হবে। শিক্ষাক্রম চালুর আগেই শিক্ষকদের ধাপে ধাপে প্রস্তুত করার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্গাপূজার মহাঅষ্টমীতে দেবীর আরাধনা আর বিশ্ব সংসারের শান্তি কামনা করেছেন ভক্তরা। এবার অনাড়ম্বর পূজা হলেও ভক্ত সমাগমে অনুষ্ঠান পেয়েছে উৎসবের মাত্রা। তবে অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা রাজধানীতে না হওয়ায় কিছুটা ম্লান হয়েছে উৎসবের আবহ। অষ্টমীর সকালে মহাস্নানের মধ্য দিয়ে শুরু হয় দেবীর আরাধনা। এই দিন চামুণ্ডা রূপে দেবী দুর্গাকে পূজা করা হয়। রাজধানীর রামকৃষ্ণ মিশনে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চলে দেবীর পূজা। সাত্ত্বিক পূজায় শৃঙ্খলার মাধ্যমে ভক্তরা দেবীর চরণে ফুল বেলপাতা উৎসর্গ করে। এরপর দেবীর ভোগ ও পুষ্পাঞ্জলি দেয়া হয়। ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মধ্যাহ্ন প্রসাদ। সামনের বছর যেন আমরা কুমারী পূজা করতে পারি, সবাইকে নিয়ে সবাই যেন করোনা মুক্ত হয়, সেটাই প্রার্থনা আমার কাছে। প্রার্থনা করবো 2022-এ যেন কুমারী পূজা হয়, সবার কাছে সবাই যেন সুস্থ সুন্দর থাকে, ভালো থাকে। কুমারী পূজা হচ্ছে না বিদায় আমাদের একটু মনোমিত, একটু কষ্টই লাগছে, কেননা করোনার কারণে আমরা অনেক কিছুই পূজার ইয়েটাই করছি আর আসলে দেবীকে স্নান করানো মানে আমাদের ভেতরে সেই শুভ ভাব, অর্থাৎ আমরাই নিজেরাই যেন স্নাত হচ্ছি এই শুভ ভাবের মধ্য দিয়ে, এবং আমাদের এই শুভ ভাবগুলো আমাদের হৃদয়ে বিকাশ করবার, উপলব্ধি করবার আমরা চেষ্টা করি। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দেখা গেছে ভক্তদের উপচে পড়া ভিড়, তাই রক্ষা করা যায়নি স্বাস্থ্যবিধি। তবে করোনা পরিস্থিতিতেও পূজা উদযাপন করে খুশি ভক্তরা। করোনার জন্য সবাই একটু টেনশনে আছে, ভয়ে আছে, তারপরে স্বাস্থ্যবিধি মেনে যেটুকু আনন্দ করা যায় আর কি। মনে হচ্ছে যে আমরা করোনা ভুলে গেছি, এমন একটা অনুভূতি হচ্ছে।
এবং সুন্দর পরিবেশও হচ্ছে, আইনশৃঙ্খলা ভালো, আমরা সবাই মাস্ক পরিধান করতেছি, নিয়ম স্বাস্থ্যবিধি মেনেই চলছে। সন্ধ্যায় অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে হবে সন্ধি পূজা। সবার মধ্যে সদ্ভাব যেন বজায় থাকে সেই প্রার্থনা করা হবে এই পূজায়। 108টি পদ্ম দিয়ে পূজা করা হবে দেবী দুর্গাকে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উৎসবের আমেজে সারা দেশে আজ উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী। দেবী দুর্গাকে মহাস্নানের মাধ্যমে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। ষোড়শোপচারে চলে দেবী আরাধনা। ফল, মিষ্টি জল, নৈবেদ্য দিয়ে ভোগ শেষে 108টি পদ্মফুল অর্পণ করা হয় দেবী দুর্গার রাতুল চরণে। নারীর প্রতি সহিংসতা দূর করতে বিভিন্ন মন্দিরে হয় কুমারী পূজা। চট্টগ্রামে কুমারী পূজার মধ্য দিয়ে মাতৃশক্তির আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। ধূপ, দীপ সহ নানা মাঙ্গলিক উপাচারে কুমারী শক্তির আরাধনার মাধ্যমে পৃথিবী জুড়ে সুখ ও শান্তি কামনায় প্রণত হয় ভক্তরা। 2টা বছর যে মহামারীতে যারা আক্রান্ত হয়েছেন এবং যারা সুস্থ হয়েছেন এবং অনেকেই গত হয়েছেন, যাতে এরকম ভবিষ্যতে যাতে আর না হয় সেই প্রার্থনাই জগৎ মাতার কাছে তার রোগ নিরাময় এবং সকলে যাতে আমরা সুস্থ থাকি। রাজশাহীর ত্রিনয়নী পূজা মণ্ডপে দেবীর সন্ধি পূজা এবং কুমারী পূজার মধ্য দিয়ে উদযাপিত হয় মহা অষ্টমী। কুমারীর মধ্যে শুদ্ধ নারীর রূপ চিন্তা করে তাকে দেবী জ্ঞানে পূজা করা হয়। আগের যেরকম দিনটা ছিল আমাদের যেন ওই দিনটা ফিরে আসে, মায়ের কাছে আমাদের এটাই প্রার্থনা। দিনাজপুরের রামকৃষ্ণ মিশনেও অনুষ্ঠিত হয় কুমারী পূজা। 7 বছর বয়সী বালিকা ভাস্বতীকে মালিনী রূপে সাজিয়ে চলে পূজা। নেত্রকোনার বড়বাজারেও ছিল কুমারী পূজার আয়োজন। মহাষ্টমীর সকালে সিলেটে শঙ্খধ্বনি ও ঢাকের বলে নানা উপাচারে দেবী দুর্গাকে মহাস্নান করানো হয়। একই সাথে চলে মহাচণ্ডী পাঠ। পূজার পর অঞ্জলি দেন ভক্তরা। প্রার্থনা করলাম বিশ্ব যেন এই মহামারী থেকে মুক্তি পেতে পারে। খুলনার আর্যসভা মন্দির সহ বিভিন্ন মন্দিরে করোনা মহামারীতে মারা যাওয়াদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। সবার মঙ্গল হোক, মঙ্গলময়ী মা সবার মঙ্গল করুক, এটাই হচ্ছে কামনা। সব মানুষ ভালো থাকে, সুস্থ থাকে, সেই কামনাই করছে। বগুড়ায় অষ্টমী পূজার আয়োজনে বিভিন্ন মণ্ডপে ছিল ভক্তদের ভিড়। এতে দেশ ও বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করা হয়। বৈশ্বিক করোনা থেকে আমাদের নির্মূল করার একটা অনেক বড় প্রার্থনা মায়ের কাছে। এছাড়া মায়ের কৃপা চেয়ে প্রার্থনা হয়েছে বরিশাল, যশোর, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলার পূজা মণ্ডপে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পূজার খবর আরো জানাতে ঢাকা শিব মন্দির থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু, এবং সেই সাথে আমরা সিলেটের খবরও জানবো। সিলেট থেকে আছেন আমাদের সাথে মাধব কর্মকার। প্রথমে যাচ্ছি মিতুর কাছে, উনি রয়েছেন ঢাকেশ্বরী মন্দিরে। মিতু, আপনি সকাল থেকে যেমনটি জানাচ্ছিলেন যে পূজা আসলে সকাল থেকেই শুরু হয়েছে। এই মুহূর্তে মহা অষ্টমীর কি কি আনুষ্ঠানিকতা চলছে এবং ভক্তদের উপস্থিতি এবং আরাধনার সবশেষ যে খবরটি রয়েছে সেটি আমাদেরকে জানান। এই মুহূর্তে আসলে প্রসাদ বিতরণ চলছে। ভক্তরা সবাই লাইন ধরে প্রসাদ নিচ্ছেন এবং এই কার্যক্রমটি গত 1 ঘন্টা ধরেই চলছে এবং চলবে আরও বেশ কিছু সময় ধরে। আর পূজার যে সকালের আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু তারপরও কিন্তু যেসব ভক্তরা দেরিতে এসেছেন তারা কিন্তু দেবী দুর্গার উদ্দেশ্যে বিভিন্ন সামগ্রী ভোগ হিসেবে দিচ্ছেন এবং সেসব সামগ্রী কিন্তু গ্রহণ করা হচ্ছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এখন দুপুরের সময় তো প্রসাদ দিয়ে কিন্তু ভক্তরা অনেকেই মন্দির প্রাঙ্গণ থেকে চলে যাচ্ছেন, তাই অনেকটাই কিন্তু আসলে ফাঁকা হয়ে যাচ্ছে। তবে বিকেলে কিন্তু আসলে রাজধানীর মন্দিরগুলো জমে উঠবে, কেননা সন্ধ্যার পরেই কিন্তু সন্ধি পূজা হবে, তো সেই সময়টাই আসলে জমে উঠবে। আর এবার আপনি জানেন যে এবার কিন্তু সাত্ত্বিক পূজা হচ্ছে, তাই পূজা কিন্তু এবার অনেকটাই অনাড়ম্বর, তেমন কোনো যেটুকু আনুষ্ঠানিকতা না করলেই নয়, শুধু সেটুকুই করা হচ্ছে। তারপরও এখানে আসলে গতবারের তুলনায় ভক্ত সমাগম বেশ ভালো হয়েছে। আমি যেসব মন্দিরগুলোতে ঘুরেছি এবং ভক্তরাও আসলে খুশি, তারাও আসলে আশা করতে পারেননি যে এই করোনা পরিস্থিতিতেও তারা এমনভাবে পূজা উদযাপন করতে পারবেন। আর সব কিছু মিলিয়ে বলা যায় যে অষ্টমী পূজার যে আচার অনুষ্ঠান সেগুলো বেশ ভালোভাবেই সম্পন্ন হয়েছে। আরেকটি বিষয় বলা হয়ে থাকে যে অষ্টমীর দিনে আসলে দেবী দুর্গা ভক্তদের চাওয়া পূরণ করেন, তিনি আসলে দুহাত ভরে দেন।
আর ভক্তরাও কিন্তু চেয়েছেন যে তারা চেয়েছেন যে এই অসুররূপী করোনা, সেই করোনাকে যেন দেবী বধ করেন, পৃথিবী থেকে যেন করোনা দূর হয়ে যায় এবং এই অশুভ সময় কেটে শুভ সময়ে যেন ফিরে আসুন, সেটাই কিন্তু ভক্তরা মনে প্রাণে প্রার্থনা করছে। এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ। মিতু, আপনি থাকুন আমাদের সাথে। আমরা যাচ্ছি সিলেটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাধব কর্মকার। মাধব, মহাষ্টমীতে কি কি আয়োজন হচ্ছে সিলেটে, সেটার খবর জানাবেন আমাদেরকে। এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের একটি সংঘ, চৈতালি সংঘ, এবং যেখানটায় সকাল থেকেই মহাষ্টমীর বিহিত পূজাগুলো সমাপ্ত হয়ে গেছে। সকালবেলা মহাস্নানের মাধ্যমে দেবীকে স্নান করানো হয় এবং তার পরবর্তী পর্যায়ে আজকে কিন্তু 108টি পদ্ম ফুল অর্পণ করা হয়েছে দেবীর রাতুল চরণে। তার পরবর্তী পর্যায়ে যে অনুষ্ঠানগুলো থাকে, ফল জল দিয়ে নৈবেদ্য প্রদান, তারপর মহাঞ্জলি প্রদান এবং মহাঞ্জলি প্রদানের পর রাজভোগ হয়েছে। রাজভোগ শেষে কিন্তু এই মুহূর্তে দেবী আসলে অনেকটা বিশ্রামের পর্যায়ে রয়েছেন এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেবীর যে রাজনন্দিনী রূপ, সেই রাজনন্দিনী রূপটি কিন্তু ফুটে উঠেছে। এবং দুপুরবেলা মহাভোগের পরে এই যে সময়টা, এই সময়টাতে প্রসাদ বিতরণ চলছে মণ্ডপে মণ্ডপে আলাদা করে, যাতে করে এই করোনা মহামারীতে সংক্রমণ না ছড়ায় সেই জন্য প্যাকেটজাত প্রসাদ কিন্তু সবাইকে হাতে বিলিয়ে দেওয়া হয়েছে। মণ্ডপে বসে খাওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি। এবং একই সাথে যে বিষয়টি বলবো যে অষ্টমী পূজায় কিন্তু সব থেকে ব্যস্ততম সময় পার করেন পূজারীরা, কারণ এই সময়টাতে দেখা যায় যে অষ্টমী এবং নবমী তিথির যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণে সন্ধি পূজা হয়ে থাকে। সন্ধি পূজায় 108টি প্রদীপ প্রজ্বলন করা হয়। সন্ধিক্ষণে দেবী দুর্গা চামুণ্ডা রূপে চণ্ড এবং মুন্ড অসুরকে বধ করেছিলেন, সেটাকে মাথায় রেখে মূলত চণ্ডী, এই যে চণ্ডী এবং মুন্ডকে বধ করার বিষয়টিকে কেন্দ্র করে মূলত চামুণ্ডা রূপে সন্ধি পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। তো অষ্টমী পূজার যে অন্যতম অনুষঙ্গ সন্ধি পূজা হবে এবং সন্ধি পূজার পরবর্তী সময়তে আমরা দেখতে পাবো যে রাতে মহারতি এবং মহারতির পরবর্তীতে আজকে অষ্টমীবৃত পূজা সমাপ্ত হবে এবং অষ্টমীবৃত পূজার পরপরই মূলত আগামীকাল নবমী পূজা শুরু হয়ে যাবে। তো এভাবেই সিলেটের মণ্ডপে মণ্ডপে আজকে অষ্টমীবৃত পূজা সমাপ্ত হয়েছে এবং অষ্টমীবৃত পূজার যে সান্ধ্যকালীন আয়োজন এবং রাত্রে আয়োজন, সেটি আসলে রাতেই অনুষ্ঠিত হবে। ঢাকেশ্বরী থেকে এবং সিলেট থেকে আমাদের পূজার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। নির্বাচন নিয়ে বিএনপির নীতি আত্মঘাতী, তারা কখনোই জনগণের জন্য রাজনীতি করে না, মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সকালে রাজধানীর যাত্রাবাড়ি ডেমরা 4 লেন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে একথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, জনগণের রায় যেটাই হোক তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেনে নেওয়ার সাহস আছে। রাজনীতি থেকে পালিয়ে যাওয়ার অভ্যাস আওয়ামী লীগের নেই, এই অভ্যাস বিএনপির। তাদের নীতি লুটপাটের রাজনীতি। বিএনপির নেতৃত্ব যিনি দিচ্ছেন তিনি এখন পলাতক বলেও জানান ওবায়দুল কাদের। বিএনপি নির্বাচনে যাবে না বলেও ঘোমটা পরে ইউনিয়ন পরিষদের নির্বাচনে কেন যোগ দিচ্ছে তা নিয়ে প্রশ্ন রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির নীতি একটা আত্মঘাতী নীতি, যা কর্মী সমর্থক ও ভোটারদের সাথে প্রবঞ্চনা ছাড়া আর কিছু নয়। 2008 সালে বিএনপি বলেছিল আওয়ামী লীগ 30 আসনও পাবে না। পরে দেখা গেল তাদেরই 30 আসন পেতে কষ্ট। বরিশালে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভক্তি এখন প্রকাশ্যে। বিভিন্ন কমিটিতে পদ বঞ্চিতরা আশ্রয় নিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের গ্রুপে, আর পদপ্রাপ্তরা বরিশাল সিটি মেয়র শ্রেণীবাদ সাদিক আব্দুল্লাহর পক্ষে। দলীয় বিভক্তিকে আওয়ামী লীগের জন্য অশনি সংকেত হিসেবে দেখছে সুশীল সমাজ। বরিশালে মেয়র শ্রেণীবাদ সাদিক আব্দুল্লাহ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের সমর্থকদের মাঝে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে। ওই দিন উভয় পক্ষ নগরীর আলাদা স্থানে জন্মদিনের অনুষ্ঠান পালন করে। পেছনের কারণ খুঁজতে গিয়ে দেখা যায়, সম্প্রতি বরিশাল মহানগর আওয়ামী লীগ সম্মেলনে পদবঞ্চিতদের একটি অংশ মেয়রের বিরোধিতা শুরু করেছে। তাদের দাবি, ত্যাগীদের অবমূল্যায়নেই এ বিভক্তি। কাউন্সিলর হিসেবে আমাদের সেইভাবে মূল্যায়ন করা হচ্ছে না, আমরা সেইভাবে কাজ করতে পারছি না। আমাদের অভাব, জনগণের সুবিধা অসুবিধা যেগুলো আমরা বলবো, আমরা সেই জায়গাটায় সেগুলো বলতে পারছি না। যদি আজকে আওয়ামী লীগ একত্রিত থাকতো, যদি সেটা চাইতোই, আমরা উপেক্ষিত না থাকতাম, আমাদেরকে যদি ডাকতো, আমরা কি না গিয়ে পারতাম? নিশ্চয়ই আমরা পারতাম না, আমরা আওয়ামী লীগের পতাকা তলেই থাকতাম। মেয়রের অনুসারীদের দাবি, দলে কোনো বিভক্তি নেই। বিএনপি জামাত থেকে দলে অনুপ্রবেশকারীরাই বিভক্তির অপচেষ্টা করছে। বিভিন্ন দল থেকে যারা আসে তারা এইভাবেই বলে, যখন সুযোগ পায়
তখন ওই ভালো কথা বলে, আর যখন সুযোগ পায় না তখন ওই দলের বিরুদ্ধে কথা বলে। রাজনীতি হচ্ছে সহনশীলতার জায়গা, রাতারাতি কিছু করার জায়গা না। আমি মনে করি এই কথাগুলি যারা বলছেন তারা ভোগ করতে পারেননি। বিভেদ ভুলে ঐক্যের পথে ফিরে আসার পরামর্শ দিয়েছেন বরিশালের সিনিয়র নেতারা। অন্যদিকে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন এ বিভক্তির সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী কোনো কর্মী আওয়ামী লীগ সংগঠনের ক্ষতি হয় সে ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে। বরিশালে কোনো আওয়ামী লীগের কোনো অভিভাবক নাই, যার জন্য আওয়ামী লীগের বিভক্তি, আওয়ামী লীগের এই বিভক্তির কারণে আওয়ামী বিরোধী যারা তারা কিন্তু হালে পানি পেয়ে যাচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর থেকে বরিশালে দলীয় অন্তর্কোন্দল চরম রূপ নেয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চলতি বছরও মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। এবার বাংলাদেশের মাথাপিছু আয় হবে $2138 আর ভারতের হবে $2116। IMF-এর ইকোনমিক আউটলুক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এছাড়াও এই বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে 4.6 হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে IMF। করোনার আঘাতে গত বছর অর্থনৈতিক মন্দার কবলে পড়ে বিশ্বের বেশিরভাগ দেশ। লকডাউন ও করোনার বিধিনিষেধের কারণে বাধাগ্রস্ত হয় উৎপাদন এবং আমদানি রপ্তানি কার্যক্রম। ফলে বেশিরভাগ দেশে নেতিবাচক জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দেয় IMF সহ সব দাতা সংস্থা। কিন্তু গত বছরে মাত্র 22টি দেশে ইতিবাচক প্রবৃদ্ধির তথ্য দেয় IMF, যেখানে প্রবৃদ্ধির শীর্ষ 3-এ ছিল বাংলাদেশের অবস্থান। মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর ইকোনমিক আউটলুক 2021 প্রতিবেদনে বলা হয়, করোনার প্রভাব কাটিয়ে চলতি বছরেও ইতিবাচক প্রবৃদ্ধি হবে বাংলাদেশের। এই সময় মাথাপিছু আয়ে ভারতকে আবারও পেছনে ফেলবে বাংলাদেশ। IMF বলছে 2021 সালে বাংলাদেশের মাথাপিছু আয় হবে $2138 বেশি, আর একই সময় ভারতের হবে $2116। এ নিয়ে পরপর 2 বছর ভারতকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ। সংস্থাটি বলছে এই ধারা অব্যাহত থাকবে 2026 সাল পর্যন্ত। অর্থনীতিবিদরা বলছেন মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যাবার খবর সন্তোষজনক, তবে এতে আত্মতুষ্টিতে না ভুগে মূল্যস্ফীতি সহনীয় রাখার তাগিদ তাদের। ভারতের রুপির ক্রয় ক্ষমতা এবং বাংলাদেশের টাকার ক্রয় ক্ষমতা কিন্তু এক না। ভারতের তুলনামূলকভাবে জীবনযাত্রার যে ব্যয় সেটা কম। সুতরাং যদি আমি ক্রয় ক্ষমতার দিক থেকে দেখি, তাদের $2116 যে ক্রয় ক্ষমতা সেটা কিন্তু আমাদের $2138 যে ক্রয় ক্ষমতা তার থেকে বেশি। এটা আমাদের বিবেচনায় রাখতে হবে। IMF-এর প্রতিবেদন অনুযায়ী চলতি বছর দেশের মোট জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4.6 তবে জিডিপির সাথে তাল মিলিয়ে দেশে কর্মসংস্থান তৈরিতে ক্ষুদ্র ও কুটির শিল্পকে গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এছাড়াও পর্যাপ্ত বিদেশি বিনিয়োগ আনতে পারলে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কমবে দারিদ্র্যের হার। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে আমরা অন্যান্য বিষয় ছাড়াও জয়েন্ট ভেঞ্চারে নিয়ে যাব। জয়েন্ট ভেঞ্চারে নিলে যেটা সুবিধা হবে, তারা যে টেকনোলজিটা আনবে, মূলধন তো আনবে, মূলধন আমাদের আছে, তারা আনবে ঠিক আছে, কিন্তু তারা যে একটা প্রযুক্তিগত উৎকর্ষতা এবং দক্ষতা আনবে সেটা আমাদের অনেক কাজে দেবে। এদিকে চলতি বছর বাংলাদেশ করোনার ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বের বিভিন্ন সংস্থা, যেখানে বিশ্বব্যাংক বলছে 2021-22 অর্থ বছরে জিডিপি হবে 6.4 এবং এডিবির পূর্বাভাস 6.8, আর চলতি অর্থ বছরে সরকারের জিডিপির লক্ষ্য 7.2%। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে: করোনা উপসর্গ নিয়ে 24 ঘন্টায় রাজশাহী সহ 4 জেলায় 10 জনের প্রাণহানি। রাজারবাগে পীর দিলুর রহমানের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক, তথ্য প্রমাণ পেলেই হবে মামলা। টেলিভিশনে এরই মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। ক্লিন ফিডের বিষয় ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর উন্নত দেশে যে নিয়ম মানা হয় তা দেশে মানানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর বেলি রোডে এক অনুষ্ঠানে একথা জানান তিনি। পণ্যের বিজ্ঞাপন বিদেশি চ্যানেলের মাধ্যমে প্রচার করা হতো, এতে বাংলাদেশের চ্যানেলগুলো বঞ্চিত হতো, সেটি আমরা অনেক আগে বন্ধ করেছি। একই সাথে 1 অক্টোবর থেকে আমরা বাংলাদেশে ক্লিন ফিট, অর্থাৎ বিদেশি চ্যানেল বিজ্ঞাপনবিহীনভাবে বাংলাদেশে প্রচার করতে হবে,
এই আইন আমাদের দেশে যেমন আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, শ্রীলঙ্কায় আছে, নেপালে আছে, ইউরোপে আছে, আমেরিকায় আছে। করোনা উপসর্গ নিয়ে 24 ঘন্টায় রাজশাহী সহ 4 জেলায় আরও 10 জন মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে উপসর্গ নিয়ে 4 জন আর ময়মনসিংহে 4 জনের মৃত্যু হয়েছে। দিনাজপুরে মারা গেছেন 1 জন। এছাড়া বরিশালে করোনা উপসর্গে 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 24 ঘন্টায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের PCR ল্যাবে 113 জনের করোনার নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে মাত্র 1 জন। রাজারবাগে পীর দিলুর রহমানের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তার স্থাবর অস্থাবর সম্পদ ও আয়ের উৎস খুঁজছে গোয়েন্দারা। অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পেলে মামলা করা হবে জানালেন দুদক কমিশনার মোজাম্মেল হক খান। জমি ও বাড়ি দখল করতে রাজারবাগের পীর দিলুর রহমান ভুয়া মামলা করেছেন বলে অভিযোগ তার আপন ভাই ও প্রতিবেশীদের। মিথ্যা মামলা থেকে পরিত্রাণ পেতে প্রতিবেশী কাঞ্চন সহ 8 ভুক্তভোগী 19 সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে পীর দিল্লুরের সম্পদ ও ব্যাংক হিসেব 60 দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে দুদককে নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের আদেশের প্রেক্ষিতে গোয়েন্দা তৎপরতা শুরু করেছে দুদক। বিভিন্ন ব্যাংকে পীর ও মুরিদদের ব্যাংক হিসেবের অনুসন্ধান চলছে। পাশাপাশি ভূমি অফিসেও নেওয়া হচ্ছে খোঁজ। আমাদের যে গোয়েন্দা একটি উইং রয়েছে তাদের মাধ্যমে আমরা প্রাথমিক কার্যাদি সম্পন্ন করে পরবর্তী পদক্ষেপ নেব। পীর ও তার মুরিদদের বিরুদ্ধে দুর্নীতির পর্যাপ্ত তথ্য প্রমাণ মিললে মামলা করা হবে বলে জানালেন দুদক কমিশনার। অবশ্যই আমরা কমিশনে আলোচনা করব এবং সেটি যদি অনুসন্ধানের উপযোগী হয় অনুসন্ধানে যাবে। রাজধানীর শান্তিবাগে একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন ও মানব পাচার সহ 49টি মামলার পেছনে রাজারবাগের পীর চক্রের সংশ্লিষ্টতা মিলেছে। বাড়ি ও জমি দখল নিতে এসব মামলা করা হয়েছে বলছে সিআইডির প্রতিবেদন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জের জিল্লুর রহমান জেলিন পড়াশোনার দৌড় এসএসসি পর্যন্ত, কিন্তু তিনি পরিচয় দিতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের MBA ডিগ্রিধারী এবং পুলিশ সুপার হিসেবে। চলাফেরাও করতেন পুলিশের পোশাকে। প্রতারণার মাধ্যমে বহু জনকে এভাবে হাতিয়েছেন আর ঠকিয়েছেন লাখ লাখ টাকা। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর থেকে ভুয়া পুলিশ সুপার জিল্লুরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। জিল্লুর রহমান জেলিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA করে BCS পুলিশের 28 ব্যাচের কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন, এমনটাই প্রচার করেন তিনি। পদোন্নতি পেয়ে হয়েছেন পুলিশ সুপার। পরেন এসপির র্যাঙ্ক ব্যাজ লাগানো পোশাক, যদিও পুলিশের 28 ব্যাচের কেউই এখনও এসপি হননি। এসব মিথ্যেই ছিল জিল্লুরের প্রধান হাতিয়ার। পুলিশের এসপির পরিচয়ে কাউকে চাকরি দেয়া, কারো সমস্যা সমাধানের আশ্বাস কিংবা ধার নেয়ার নামে হাতিয়েছেন লাখ লাখ টাকা। কয়েক ধাপে আমি 10,65,000 টাকা দেই। ওর ওয়াইফের ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্লেস করি, বিকাশেও করি। পরবর্তীতে যখন আমি টাকা না পাই, আমি তার এলাকায় খোঁজখবর নিয়ে জানি যে সে আসলে পুলিশের কেউ না। এমন একাধিক অভিযোগের পর পুলিশের পোশাক সহ জিল্লুরকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। পুলিশ কর্মকর্তা পরিচয়ে একাধিক নারীর সঙ্গে সখ্য গড়েও অর্থ হাতান প্রতারক জিল্লুর, বলছে ডিবি পুলিশ। সারদার যে ম্যানুয়াল, কীভাবে ট্রেনিং করে সে ম্যানুয়াল সংগ্রহ করা, তারপরে পুলিশের সার্ভিসটাই সংগ্রহ করা, এই কাজগুলি সে নিশ্চয়ই পুলিশের কোনো না কোনো বা পুলিশের এইগুলি চীনে এরকম কারোর সাথে তার যোগাযোগ ছিল, যাদের মাধ্যমে সে এই পেশায় যে প্রতারণা ভণ্ডামি পেশায় এসেছেন, এটা আসলে কেউ না কেউ তাকে হেল্প করেছে। তার সাথে যারা আরও যারা জড়িত আছে তাদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে কোনো কাজে অর্থ লেনদেনের আগে সংশ্লিষ্টদের পরিচয় নিশ্চিত হওয়ার পরামর্শ ডিবির। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2000 কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি ও সাবেক যুবলীগ নেতা AHM ফুয়াদকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি সাবেক LGRD মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের APS হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে অর্থ পাচার মামলা সহ হামলা ও ভাঙচুরের কয়েকটি মামলা রয়েছে। অর্থ পাচার মামলার আসামি হওয়ার পর তাকে ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক পদ থেকে অপসারণ করা হয়। এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামাল পাশা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এর আগে তাকে গ্রেফতারে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।
টাঙ্গাইলের ভুয়াপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে অন্তত 15 পরিবহন শ্রমিকের বিরুদ্ধে মামলা করে উপজেলা প্রশাসন। ভুয়াপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান জানান, দীর্ঘদিন ধরে ভুয়াপুর বাস স্ট্যান্ড ও উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে যানবাহন পার্কিং করে দখলে রাখছিল পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে বাস স্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রনি। এ সময় 2 পরিবহন শ্রমিককে জরিমানা করা হয়। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে তার উপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। সুনামগঞ্জের অভিযুক্ত 70 জন শিশুকে সংশোধনের জন্য 6 শর্তে বাবা মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও শিশু আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন আদেশ দেন। এসব শিশুদের পরিবারের অন্য সদস্যদের সাথে মামলায় জড়ানো হয়। ক্ষুদ্র অভিযোগে তাদের আদালতে হাজিরা দিতে হতো। এতে শিশুদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে, তাদের শিক্ষা জীবন ব্যাহত হয়। শিশুদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে 50টি মামলার দ্রুত নিষ্পত্তি করেন বিচারক। 70 জন শিশুকে বাবা মার জিম্মায় দিয়ে দিলেন, তাদেরকে আর কোর্টে আসতে হবে না। 6টি শর্ত দিয়ে দিলেন, যে শর্তগুলো প্রতিপালন করবে শিশুরা এবং ডায়েরি লিপিবদ্ধ করে ডায়েরি জমা দিবে 1 বছরের মধ্যে। আমরা মনে করি এই রায় শিশুদের জন্য বিশেষ একটি রায় এবং অবশ্যই যুগান্তকারী রায় হিসেবে বিবেচিত হবে। মাদারীপুরের কালকিনিতে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, তদারকির অভাবেই ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে ছাদ ঢালাই সহ অন্যান্য কাজ করছে। তবে অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদার। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বলছে, অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। হাতের ছাঁকুনিতেই নড়ছে দেয়াল, আর ছাদ দিয়ে চুইয়ে পড়ছে পানি। এই দৃশ্য মাদারীপুরের কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন একাডেমির নির্মাণাধীন ভবনের। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে 4 তলা এই ভবনের কাজ শুরু হয় 2019 সালের 14 ফেব্রুয়ারি, যার ব্যয় ধরা হয় 2,73 লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, কাজ শুরুর পর থেকেই নানা অনিয়ম করে আসছে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স বাণী কর্পোরেশন। নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সিমেন্ট ও রড। এইভাবে অনিয়ম হইতেছে, আমরা দেখে বাধা দিচ্ছি, ঠিক আছে। বাধা তারপর আমাদের বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছে, কিন্তু আমরা এটা মানি নাই যে আমাদের প্রতিষ্ঠান, আমাদের ভাই ব্রাদার পারবে, আমাদের ছেলে সন্তান পারবে, আমরা বই রাখছি। এটা অনিয়ম তৈরি হলে তো হইবে না। বালির মধ্যে এরা সিমেন্ট দেয় না, আর পুরান 6 মাস আগে করছে, তাও আদে ধরলেই ভেঙে পড়ে যায়। এলাকার লোক কিছু আমাকে বলেছিল যে এটা কাজ নির্মাণ আমার ভেঙে ভাঙবে না, তোমরা হাত দিবে না, এটা ভাঙার তোমাদের কোনো অধিকার নাই, ভাঙবো ওই ডিসি এসে ভাঙবে, পরিবেশন এসে ভাঙবে। তবে সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার প্রতিষ্ঠান। টিএনএর প্রতিনিধি নিয়ে আমরা কাজ করছি, হ্যাঁ, সেখানে যদি মাল যদি নিম্নমানের হইতো তাহলে তো তারা দেখতো। এটা তো সবারই নিয়ে আমরা কাজ করছি। আমাদের ডালাই আছে, ডালাই গুণগত মান দেখতে পারেন, গাঁথনি দেখতে পারেন। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বলছে, বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে ত্রুটি থাকলে তা পুনরায় ঠিক করে দিতে হবে ঠিকাদার প্রতিষ্ঠানকে। ঠিকাদারি প্রতিষ্ঠানের এই যে জিনিসটা অবশ্যই তো গাফিলতি আছে, এবং তিনি যে সাব কন্ট্রাক্টর নিয়োগ করেছে সেখানে তো অবশ্যই গাফিলতি আছে। আমরা তাকে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেখানে আমরা ব্যবস্থা নিব। কালকিনির সৈয়দ আবুল হোসেন একাডেমিতে শিক্ষার্থীর সংখ্যা 1000-এর বেশি। ত্রুটিযুক্ত ভবনের ফলে ঝুঁকিতে পড়তে পারে কোমলমতি শিক্ষার্থীদের জীবন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের হাওর অঞ্চলে জলমহলে দখল নিয়ে প্রভাবশালী দুপক্ষের মধ্যে বছরের পর বছর ধরে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। আর এসব বিরোধে গত 12 বছরে সংঘর্ষে খুন হয়েছে শিশুসহ 6 জন, আহত হয়েছেন শতাধিক মানুষ। রয়েছে প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজেদের পক্ষের লোকজনকে হত্যা করে মামলা দায়েরের অভিযোগও। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পুলিশ সুপারের। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইর এলাকার সরকারি জলমহল ডুবাইলের আয়তন 50 একর আর সাজিয়া কাউনিয়ার আয়তন 24 একর। সীমান্তবর্তী এলাকার এই দুটি জলমহলের দখল পেতে 12 বছর ধরে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। 15-16 বছর ধরে কোন মার্ডার হইতেছে এই বিল দেয়া, যে ভাই ওহন সমাধান হয়, এটি আমরা সবই চাই। জোরপূর্বকভাবে এই বিল কাটতে হয়, বিল আসে, এই যে এইভাবে মানে মার্ডার হয়। জলমহল লিজ ও মাছ ধরা নিয়ে বিরোধে এ পর্যন্ত শিশুসহ নিহত হয়েছে 6 জন আর আহত শতাধিক। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী আশোক আলী মেম্বার ও সাদেক ভেন্ডারের গ্রুপের মধ্যে প্রায় ঘটছে সংঘর্ষ, আর এমন পরিস্থিতির বলি হচ্ছেন সাধারণ মানুষ। গ্রামে এরা প্রভাব কাটায়,
যারা কিছু না মানে তারারই এইভাবে মানে ঝগড়া করে মারধর করে। এরা উকিল আছে, মাতবর আছে, সব কিছু মানুষ এদের দলের ভিত্তি। এরা তো সুষ্ঠু মতন তদন্ত করে এগুলি বাহরে এই মার্ডারটা কি মনে হয় এই গ্রামবাসী বাচ্চা দেখবে। আমাদেরকে নিয়ে বসে যদি এটা আলোচনা করে তাহলে অবশ্যই এটা বন্ধ করার মতো কিছু একটা হওয়া যায় আর কি। এসব ঘটনার কথা স্বীকার করে জেলা পুলিশ সুপার বলছেন, বিভিন্ন সময় এই সমস্যার সমাধান করা হলেও থামেনি সংঘর্ষ। এটা খুব রিমোট একটা এলাকা এবং এটা জলমহল নিয়ে সমস্যা, যেখানে একটা স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার। এখানে আমার কাছে মনে হয় যে প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। এসব খুনের ঘটনায় মামলার আসামি হয়েছেন ৩০০-র বেশি এলাকাবাসী। প্রতিপক্ষের হামলা ও পুলিশের গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সবজির চারা বিক্রি করেই স্বাবলম্বী কুমিল্লার বুড়িচং উপজেলার সমেশপুর গ্রামের প্রায় ১৫০ পরিবার। গেল ৫ মাসে ৩.৫ কোটি টাকার চারা বিক্রি করেছেন তারা। উদ্যোক্তারা জানান, কুমিল্লার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় এখন এই চারার চাহিদা তৈরি হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ভালো মানের সবজি বীজ উৎপাদনে সরকারি ও বেসরকারিভাবে চলছে গবেষণা। সারিবদ্ধভাবে রোপণ করা সবজির এই বীজতলা কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সমেশপুর গ্রামে। ৩ যুগেরও বেশি সময় ধরে এই গ্রামের বাসিন্দারা মৌসুমী সবজির চারা উৎপাদন করে আসছেন। ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটো সহ রকমারি সবজির উন্নত চারা সংগ্রহ করতে বিভিন্ন জেলা থেকে কৃষকরা যান সমেশপুরে। চলতি বছর এই গ্রামের প্রায় ২৫ একর জমিতে সবজির চারা উৎপাদন করা হয়েছে। গোমতী নদীর অববাহিকা ও লালমাই পাহাড়ের পাদদেশে অবস্থিত এই গ্রামের বেলে দোআঁশ মাটিতে বছরের ৫ মাস সবজির চারা উৎপাদন করা হয়। এই চারাগুলো আপনার অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, এখান থেকে নিয়ে যায়। স্থানীয় অনেক শিক্ষিত যুবকও সবজির চারা উৎপাদনে জড়িত হয়েছেন। তবে বীজের অতিরিক্ত দাম আর বৈরী আবহাওয়ায় এবছর লোকসান গুনতে হবে বলছেন অনেকে। আমি আজ 10 বছর ধরে এই চারা নিতেছি এনতিকা, তো আমি ৫০০-১০০০ চারা লইছি। সরকারিভাবে উন্নত জাতের হাইব্রিড বীজ উৎপাদন ও গবেষণার উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। গত ৩-৪ বছর যাবত আমরা কিন্তু একটা ফুলকপির নিজস্ব টেকনোলজিতে বাংলাদেশেরই সিবান যেটার নাম, সেটা কিন্তু আমরা বিক্রি করি। আমাদের দেশে যেন বিএডিসি সহ সরকারি প্রতিষ্ঠান অন্যান্য যেন হাইব্রিড বীজ প্রোডাকশন করে, যার জন্য কৃষি মন্ত্রণালয়ের নিজস্ব চিন্তাভাবনা এবং উদ্যোগ অলরেডি নিয়েছে এবং আশা করি আমরা কৃষির অন্যান্য সেক্টরের ক্ষেত্রে এখানেও সফল হব। বুড়িচং উপজেলার সমেশপুর গ্রামের বেশিরভাগ পরিবার সবজির চারা উৎপাদনে জড়িত থাকায় গ্রামটি এখন চারা গ্রাম নামেই পরিচিত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আফগানিস্তানের জন্য ১ বিলিয়ন ইউরো অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার G20 সম্মেলনের ভার্চুয়াল বৈঠকে এই প্রতিশ্রুতি দেন ইইউ এর প্রধান উর্সুলা ভন ডার লেয়েন। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বড় ধরনের মানবিক ও আর্থসামাজিক পতন রোধে এই সহায়তা দেওয়া হবে। এই অর্থ সরাসরি আফগান জনগণ ও দেশটিতে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা সংস্থার কাছে যাবে। এদিকে প্রথমবারের মতো তালেবান সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইইউ এর মুখপাত্র নবিলা মাসরালি জানান, বৈঠকে নারীদের অধিকার ও আফগানিস্তানের সহায়তা পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। ভারতে তৈরি করোনার টিকা কোভ্যাক্সিন দেশটির 2 থেকে 18 বছর বয়সীদের মধ্যে দেওয়া যাবে। মঙ্গলবার ভারত বায়োটেককে এই ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিশ্বে একদিনে করোনায় 6,700 জনের মৃত্যু হয়েছে আজ। নতুন শনাক্ত 3,91,000। এ নিয়ে করোনায় বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 48,82,000। আর এ পর্যন্ত আক্রান্ত 23,94,00,000-এরও বেশি। একদিনে করোনায় সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে 1,480 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত 84,000-এরও বেশি। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাশিয়ায়, মারা গেছে 973 জন। তুরস্কে একদিনে 33,000-এরও বেশি রোগী শনাক্ত হয়েছে। এদিকে অর্থনীতি সচল করতে 14 অক্টোবর থেকে বালি ও রিয়াও দ্বীপপুঞ্জকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার সরকার।
ব্রিটেনে অন্তঃসত্ত্বা নারীদের অবিলম্বে করোনা টিকা নেওয়ার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। করোনা টিকা অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ বলছেন গবেষকরা। টিকা নেওয়ার কারণে গর্ভপাত বা পরবর্তীতে কোনো ধরনের জটিলতারও কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে করোনা টিকা নেননি লিঙ্কনশায়ারের কেলসি রাউটস। গর্ভের শিশুর ক্ষতির আশঙ্কায় এই সিদ্ধান্ত ছিল তার। তবে ঘটেছিল ঠিক উল্টোটি। টিকার সুরক্ষা না থাকায় করোনা আক্রান্ত হয়ে কোমায় চলে যান কেলসি। জরুরি সিজারিয়ানের পর সুস্থ হয়ে আগের সিদ্ধান্ত নিয়ে আফসোস তার। আগে যদি কেউ আমাকে বলতো টিকা না নিলে আমি মৃত্যু ঝুঁকিতে পড়ব, তবে আমি সিদ্ধান্ত নিতাম না। এখন যত দ্রুত সম্ভব আমি টিকা নিতে চাই। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের প্রায় 20% নানা জটিলতা ও মৃত্যু ঝুঁকিতে পড়েন। এদের সবাই টিকা নেওয়া থেকে বিরত ছিলেন। তাই গর্ভবতী নারীদের দ্রুত করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা। গর্ভাবস্থায় যে কোনো পর্যায়ে করোনার টিকা নেওয়া যাবে। টিকা নিলে গর্ভপাত বা মৃত সন্তান প্রসবের ঝুঁকি বাড়ে না, বরং টিকার সুরক্ষা না থাকলে জটিলতা বাড়ে। অন্তঃসত্ত্বা অনেক নারী বিরূপ পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ে টিকা নেয়ার ব্যাপারে দ্বিধায় থাকেন। তবে চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে বলেছেন, টিকা নিলে গর্ভবতী নারীদের বাড়তি কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনের শানজি প্রদেশে বন্যায় 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ অন্তত 3 জন। এ পর্যন্ত নিরাপদে সরানো হয়েছে 1,20,000 মানুষকে। মঙ্গলবার স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই তথ্য দিয়েছে CNN। আবহাওয়া বিভাগ বলছে, অক্টোবরে প্রদেশের গড় বৃষ্টিপাত ছিল সাধারণ বছরের একই সময়ের 13 গুণ। যদিও চীনের কয়লা সমৃদ্ধ এই প্রদেশ শুষ্ক অঞ্চল হিসেবে পরিচিত। বন্যার কারণে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 20 লাখ মানুষ, বিধ্বস্ত 40,000 ঘরবাড়ি। বন্যায় দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাপক বাধাগ্রস্ত হয়েছে। শানজি প্রদেশে অন্তত 60টি কয়লা খনি রয়েছে, যার মধ্যে চীনের শীর্ষ কয়লা উৎপাদন খনিও রয়েছে, যা বন্যার কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর আগে জুলাইয়ে হেনান প্রদেশে বন্যায় 3 শতাধিক প্রাণহানির ঘটনা ঘটে। সাফ চ্যাম্পিয়নশিপের অঘোষিত সেমিফাইনালে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 5টায়। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জামাল তোপুরা। অন্যদিকে ড্র করলেই ফাইনালে যাবে নেপাল, তাই চাপমুক্ত খেলায় জোর তাদের। মালেতে আক্ষেপ ঘুচানোর সুযোগ বাংলাদেশের। সবশেষ 4 আসরে প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়া দলটির সামনে ফাইনালের হাতছানি। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হয় ফাইনাল খেলবে জামাল দোপুরা, নয়তো কপালে জুটবে সেই প্রথম রাউন্ডে আটকে যাওয়ার নিয়তি। প্রতিপক্ষের দুর্গ ভেঙে করতে হবে গোল, নয়তো আর ড্রতেই স্বস্তি খুঁজে পাবে নেপাল। তাই তো এবার আক্রমণাত্মক কৌশলের দ্বারস্থ লাল সবুজের স্প্যানিয়ার্ড কোচ অস্কার ব্রুজন। হিমালয় কন্যা নেপালের বিপক্ষে রেকর্ড বাংলাদেশের পক্ষে। 22 দেখায় 13 জয়ের বিপরীতে 7টি হার। কিন্তু সাফের হিসাব বলে ভিন্ন চিত্র। সবশেষ 3 আসরেই নেপালের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের। তবে ব্রুজন ভাবতে চান নতুন করে। ইয়াসিনের অনুপস্থিতি দলের প্রভাব ফেলবে না, সেটাও জানালেন স্পষ্ট। আমাদের উপর বিশ্বাস রাখুন, নেপালের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছি না। ইয়াসিন না থাকায় প্রভাব পড়বে না। ফাইনালে উঠলে তাকে নিয়ে পরিকল্পনা থাকবে। আত্মবিশ্বাসী অধিনায়ক জামালের যত ভাবনা নিজেদের নিয়ে। তপু তারিকরা রুখে দেবেন নেপালের ফরোয়ার্ডদের, আর রাকিব, সাদ, মতিনরা কাটাবেন গোলখরা আস্থা তার। নেপালের বিপক্ষে লক্ষ্য থাকবে ইতিহাস গড়ার। আমরা আত্মবিশ্বাসী, বর্তমান দলটির উপর পূর্ণ আস্থা আছে। বিপিএলে তারা নিজেদের প্রমাণ করেছে, এবার জাতীয় দলের জন্য করার সময়। সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে এখন পর্যন্ত কোনো শিরোপা জেতা হয়নি নেপালের। সেই অপূর্ণতা ঘুচাতে এবার মরিয়া নেপাল। বাংলাদেশকে টপকে ফাইনালে নাম লেখাতে চাপমুক্ত খেলায় জোর নেপাল ম্যানেজমেন্টের। কঠিন ম্যাচ অপেক্ষা করছে। নিঃসন্দেহে বাংলাদেশ ভালো দল। ড্র হলে এগিয়ে যাব, তবে আমরা জয়ের জন্য মাঠে নামব। নিজেদের মাস্ট-উইন ম্যাচে অস্কারের পাঠশালায় নেপাল বধের প্রস্তুতি। বাংলাদেশ কি পারবে 16 বছর ধরে ফাইনালে না খেলার আক্ষেপ দূর করতে, নাকি হিমালয় দেশটির কাছে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে? কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। সাব চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ নেপাল ম্যাচের খবরের আরও বিস্তারিত জানাচ্ছেন মালদ্বীপ থেকে সহকর্মী কামরুল হাসনাত।
মাস্ট উইন ম্যাচ অবশ্যই জিততে হবে বাংলাদেশ দলকে যদি ফাইনাল নিশ্চিত করতে চায়। হার কিংবা ড্র কোনোটাই বাংলাদেশকে ফাইনালে পথ সুগম করবে না। সেই দীর্ঘ 16 বছরে ফাইনাল না খেলার আক্ষেপ যদি বাংলাদেশকে আজকে ঘোষাতে হয় সেক্ষেত্রে নেপালকে অবশ্যই হারাতে হবে। আরেকটা বিষয় বলতে চাই যে টিকিটের বিষয়ে, যেটা গত ম্যাচে আমরা দেখেছি স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশি দর্শকরা অনেক বেশি অভিযোগ করেছিলেন যে টিকিট পায়নি তারা, এবং তারা টিকিট পাওয়া সত্ত্বেও তাদেরকে মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি। সেক্ষেত্রে গতকাল থেকে আমরা কিন্তু এখানে দেখেছি যে বাংলাদেশের দর্শকদের দীর্ঘ লাইন দেখেছি আমরা টিকিট কাউন্টারের সামনে, এবং তারা বাংলাদেশের এই মাস্ট উইন ম্যাচটাকে উপভোগ করার জন্য তারা কিন্তু দীর্ঘ লাইন দাঁড়িয়ে থেকেও তারা অনেকে টিকিট কিনেছেন। এবং আজকে যেটা বলাই চলে যে আজকে এখন পর্যন্ত বাংলাদেশি দর্শকদের যে সমর্থন বা উচ্ছ্বাস, বিশেষ করে এখানকার যে প্রবাসী দোকানগুলো আছে, বাঙালিদের দোকানগুলো আছে, সেখান থেকে কিন্তু বাংলাদেশের জার্সিও অনেক পরিমাণ বিক্রি হয়েছে। অনেকে জার্সি না পেয়ে হতাশ হয়ে কিন্তু ফিরেছেন, এমনটাও আমরা শুনেছি। তবে এই ম্যাচে বলাই চলে যে বাংলাদেশের এই নেপালের বিপক্ষে মাস্ট উইন ম্যাচে গ্যালারিতে বাংলাদেশের সমর্থনদের অনেক বেশি সমর্থক পাবে এখানকার বাংলাদেশি ফুটবলাররা। আইপিএলে ফাইনালে ওঠার ম্যাচে আজ সাকিবের কলকাতার প্রতিপক্ষ দিল্লি। সার্জায় ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। এলিমিনেটর ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে উজ্জীবিত কলকাতা। ইকোনমি বোলিংয়ে আলো কেড়েছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে তার হাত থেকে এসেছিল জয়সূচক রান, তারপরও সাকিবের জায়গা শতভাগ নিশ্চিত নয়। আন্দ্রে রাসেল ইনজুরি কাটিয়ে উঠলে সাকিবের নামই কাটা পড়তে পারে। অন্যদিকে চেন্নাইয়ের কাছে প্রথম কোয়ালিফায়ারে হেরে কিছুটা ব্যাকফুটে দিল্লি। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে মরিয়ার রিজার্ভ প্রান্ত শিখর ধাওয়ানরা। ফিট হয়ে উঠলে এই ম্যাচে টম কারানোর জায়গায় খেলতে পারবেন মার্কাস স্টয়নিস। तो अपने बंच में जो टैलेंट है, यंग टैलेंट है, वो जैसे ऋषभ ने आउटस्टैंडिंग। টি-20তে টাইগার ক্রিকেটের বড় বিজ্ঞাপন মুস্তাফিজ। বিশ্বকাপে অধিনায়ক মাহমুদুল্লাহ ট্রাম্প কার্ডও তিনি। বৈচিত্র্যময় বোলিংয়ের ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে জানেন কার্টার মাস্টার। সম্প্রতি তার ফর্ম ও আইপিএলের অভিজ্ঞতা দলের বড় প্রাপ্তি। সেই সঙ্গে আগের বিশ্বকাপে নজর কাড়া পারফরম্যান্সও ফিজের জন্য প্রেরণা। বিশ্বকাপে বিশ্ব কাঁপানো বোলিং, রহস্যময় কাটারে স্টাম্প উপড়েছিলেন বারেবার। মুস্তাফিজ ধাঁধায় কিউবিরা হয়েছিল নাজেহাল। টি-20র বিশ্বমঞ্চে প্রথমবারই ফিজ পেয়ে যায় 5 উইকেটের স্বাদ, ওটাই টাইগারদের সেরা। সময় গড়িয়েছে, কঠিন বাস্তবতা মুস্তাফিজকে মুদ্রার দুই পিঠি দেখিয়েছে। নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়েছেন এতটা পথ। টাইগার পেস অ্যাটাকের নেতা হয়ে আলো জ্বালিয়ে চলেছেন ম্যাচের পর ম্যাচ। এবছর ঘরে বাইরে মুস্তাফিজের পারফরমেন্স দারুণ। 11 টি-20তে অ্যাকাউন্টে জমেছে আরও 18 উইকেট। ওভার প্রতি খরচ 6-এর নিচে। সাকিবের পর তিনি টাইগার ক্রিকেটের গ্লোবাল স্টার। আইপিএলে মুস্তাফিজকে নিয়ে মাতামাতি হয়, প্রতিপক্ষ তার রহস্য ধরতে মাঝে মধ্যেই হিমশিম খেয়ে যায়। রাজস্থান রয়্যালসের রাজ করেই কাটার মাস্টারের পরবর্তী মিশন টি-20 বিশ্বকাপ। আমিরাত পর্বে উড়ন্ত শুরু দিয়েছে আত্মবিশ্বাস, শেষটা যদিও অস্বস্তি নিয়ে। গত 3 ম্যাচে খরুচে বোলিং মুস্তাফিজকে আরো শক্ত হতে শিখিয়েছে নিশ্চয়ই। টি-20র বিশ্ব আসরে টাইগারদের ট্রাম্প কার্ড মুস্তাফিজ। 5 বছর আগের অভিষেক ছিল রঙিন। 3 ম্যাচে তুলেছিলেন 9 উইকেট, ইকোনমি 7-এর কিছু বেশি। ইনিংসের শুরু, মাঝে কিংবা ডেথ ওভার মুস্তাফিজ সবখানেই ফিট। স্লোয়ার কাটারে সবার সেরা, দলের সেরা অস্ত্র। বৈচিত্র্যময় বোলিংয়ে বাজিমাত করতে জানেন। ওমান আমিরাতে মুস্তাফিজ শো দেখার অপেক্ষা। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই সাথে শেষ করছি আপনার বিরতিহীন সংবাদ দুপুরের সবাই। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।